মধ্যরাতে প্রেস ক্লাবের সামনে ২০০-রও বেশি শিক্ষার্থী অবস্থান করছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে সংযুক্ত করেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করব মধ্যরাতে ২০০-রও বেশি শিক্ষার্থী কেন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, কিছু তরুণ শিক্ষার্থী এই মুহূর্তে শুয়ে বসে অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, এক দফা এক দাবি নিয়ে। ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনে বসেছে তারা, এবং দীর্ঘ ৩ মাস ধরে তারা আন্দোলন করছে তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে, এবং দীর্ঘ ৩ মাসেও তাদের আন্দোলন সফল না হওয়ার কারণে তারা শেষ ভরসা হিসেবে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল, এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং তারা আমরণ অনশনে রয়েছে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, দীর্ঘ 3 মাস ধরে তারা আন্দোলন করে আসছে, যতগুলো পন্থা সম্ভব তারা অবলম্বন করেছে। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছে, যে কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে তারা কথা বলেছে, তবে কোনো কর্তৃপক্ষই তাদেরকে সঠিক কোনো সমাধান এখনও পর্যন্ত দিতে পারেনি, যে কারণে শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছে। তাদের দাবি যে এক দফা, সেই এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এখানেই আমরণ অনশন করবেন। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, জানতে চাই তাদের কথাগুলো। একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইব, একটু জানাবেন, আপনারা তো আমরণ অনশনে রয়েছেন, কিন্তু কেন? এখন মধ্যরাত, আপনারা এখানে ২০০-রও বেশি শিক্ষার্থী অবস্থান করছেন, বিষয়টা একটু বলবেন। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো গত 3 মাস ধরে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম সকল বন্ধ। আমাদের ক্লাস পরীক্ষা আমাদের হচ্ছে না, কিন্তু প্রশাসন এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা অফিসিয়ালি যা যা জায়গায় বিবৃতি দেওয়া দরকার, স্মারকলিপি দেওয়া দরকার, আমরা সব জায়গায় দিয়েছি, কোনো পদক্ষেপ আসে নাই। আমরা রুট ব্লক করতে চাই না, আমরা জনদুর্ভোগ করতে চাই না। আমাদের সমস্যা, আমরা মরে যাব কিন্তু আমাদের সমস্যার সলভ লাগবে। আমরা নিজেদের ক্ষতি করব, অন্যদের ক্ষতি করব না। সেই কারণে আমরা অনশনে বসেছি। কিন্তু আজকে দুপুর 12টা থেকে অনশনে বসেছি, 14 থেকে 15 ঘন্টা হয়ে গেছে। একজন প্রশাসনের লোকও আমাদের সাথে দেখা করতে আসে নাই, একটা সান্ত্বনা দিতে আসে নাই। আমার দেশের প্রশাসন আমার দেশের অভিভাবক। ছোটবেলায় বাবা মার কাছে আবদার করতাম, আবদার করে কিছু না পেলে খাবার খাওয়া বাদ দিতাম। বাবা পূরণ করতে না পারলেও সান্ত্বনা দিয়ে বোঝাতো, কিন্তু আমার প্রশাসন তো আমাকে সান্ত্বনা দিতে আসতেছে না। কেউ একজন জিজ্ঞাসা করছে আমাদের পরবর্তী আলটিমেটাম কি হতে পারে। একটার পর একটা লাশ হইতে পড়তে পারে, এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারতেছি না। আপনার কাছ থেকে শুনতে চাই, আপনারা তো আমরণ অনশনে রয়েছেন, আপনাদের এক দফা এক দাবি যে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার করতে হবে। এই সংস্কারের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো রয়েছে, এবং আপনারা কোন কোন দাবি নিয়ে এখানে এসেছেন, এবং কেন আপনাদেরকে এই পর্যন্ত আজ আসতে হয়েছে একটু বলবেন। ধন্যবাদ। আসলে দীর্ঘ 3 মাস যাবৎ আমরা যে আন্দোলন করছি, সবচেয়ে দুঃখের বিষয় হলো এটাই যে প্রধান যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, তিনি জানেনই না আমরা এই আন্দোলন করছি, কারণ তাকে জানানো হয়নি। এমন কোনো মন্ত্রণালয় বা সচিবালয় নেই, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সচিব থেকে শুরু করে আমরা প্রত্যেকের কাছে স্মারকলিপি, চিঠি দিয়েছি, কিন্তু তারা আমলাতন্ত্রের যে কালো হাত, তার বেড়াজালে আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। যার কারণে আমার অনেক ভাই, আজকে 14 জন ভাই আমার অনশনে বসেছে, তারা আজকে মৃত্যু পথযাত্রী। প্রায় 14 থেকে 15 ঘন্টা হয়ে গেছে, তারা কিছু খায়নি, এবং প্রশাসনের কাছ থেকেও এরকম কোনো আশা আসেনি যে আমরা কোনো আসতে পারবো। আমরা সবাই এখানে ঢাকার বাইরে থেকে এসেছি। এর একমাত্র কারণ হলো আমরা একটা দ্বৈত কাঠামোর ভিতর সবসময় থাকি। আমাদের একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রশ্ন করে, পরীক্ষা দেয়, সার্টিফিকেট প্রদান করে, আর শিক্ষক নিয়োগ করে হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে। সেখান থেকে বিগত 20 বছরে
যে আমরা কখনোই তাদের কাছ থেকে এমন কোনো সাহায্য সহযোগিতা পাইনি, যে কারণে একটা ছেলে বিএসসি করে একটা মানসম্মত শিক্ষা গ্রহণ করে সে জাতির জন্য ভালো কিছু করতে পারে। এর অন্যতম কারণ হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের দুর্নীতি। আপনি বলতে পারেন এই দুর্নীতি কিভাবে সৃষ্টি হলো? ভাই, এই দুর্নীতি এমন একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে যার কারণে, যার ফলশ্রুতিতে আজকে আমার ভাইরা এইখানে শুয়ে আছে। তারা লিখে রাখছে লাশ লাগলে লাশ নেই। আমার কোনো টিচার নাই। ভাই একটু আগেই বলল যে আমার 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে মাত্র 40 জনের মতো টিচার আছে, তার ভিতরে ভাই প্রফেসর আছে 2 জন। তাইলে আমি একজন বিএসসি নেব, আমার সিলেবাস হলো বুয়েটের মতো, কিন্তু আমার শিক্ষক, আমার প্রফেসর আছে 4 ক্যাম্পাস মিলে 2 জন। আমার ল্যাবে কোনো ফ্যাসিলিটিস নেই, ল্যাব সব মেশিনপত্র কেনা আছে। কারণ কি, দুর্নীতি করতে গেলে এগুলো দেখাতে হবে, কিন্তু এগুলো কোনো দিনও ইনস্টল করা হয় না, এগুলো আমাদের ব্যবহার করতে দেওয়া হয় না। সমস্ত যন্ত্রপাতি সরকারের শত শত কোটি টাকা সেখানে নষ্ট হয়ে যায়, আবার টেন্ডার দেয়, কারিগরি অধিদপ্তর আবার কেনে, আবার দুর্নীতি করে। এভাবে 20 বছর আমাদের বিগত সালে যে ভাইরা আছে সে থেকে শুরু করে আমাদের পর্যন্ত আজকে সব সময় আমাদের দুর্নীতির জালে, বেড়া জালে বন্দী হয়ে গেছি। প্রশাসন আমাদের উঠতে দেয় না। আমরা যখন কথা বলা শুরু করি তখন আমাদের নাকি তারা ব্যান্ড করে দেবে, ক্যাম্পাস বন্ধ করে দেবে, ছাত্রত্ব বাতিল করে দেবে, এরকম ধরনের হুমকি তারা দেয়। তো আমরা এখন আসছি পড়াশোনা করার জন্য। আমরা এই প্রেস ক্লাবের সামনে বসে আমাদের উপর মর্মান্তিক লাঠিচার্জ করা হয়েছে। কোনো মিডিয়া এখানে আসতে দেয় নাই। আমাদের দুঃখের কথা, শুধুমাত্র কয়েকটা ফেসবুক গ্রুপ, কয়েকটা ইউটিউব গ্রুপ, এদের কাছে সীমাবদ্ধ। সারা জাতির কাছে আমাদের পৌঁছাইতে দেওয়া হয় নাই। এর কারণ কি? এর কারণ হলো এখন আমরা স্বাধীন হইতে পারি নাই। এই জন্যই আমরা আজকে রাস্তায় আছে। আমার ভাইরা 14 থেকে 15 ঘন্টা অনশন করতেছে। এটা তাদের কাছে খুবই স্বাভাবিক, কারণ তারা এরকম দেখে করে, কিন্তু এটা আমাদের কাছে স্বাভাবিক না। আমাদের অনেক ভাইরা আজকে অসুস্থ হয়ে পড়তেছে, কালকে সকাল পর্যন্ত যাবে কি না তাও আমরা নিশ্চিত নাই। আমরা ডাক্তারদের সাথে কথা বলছি, তারা ইনশাল্লাহ আসবে সকাল 6টা হইতে, মনে হয় আমাদের ট্রিটমেন্ট দেওয়া শুরু করবে। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর প্রশাসনের কাছ থেকে আমরা এর বেশি কিছু আশা করতে পারি না, কারণ তারা 20 বছর করতে পারে না, আর করতে পারবে কিনা আমার জানা নাই। আমাদের যদি মৃত্যু হইতে হয় তাহলে তো মৃত্যু হয়েই গেল। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সাথে, এবং তারা যেমনটি বলছিলেন যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের মাত্র 2 জন প্রফেসর, 4টি বড় ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর মাত্র 2 জন, এবং 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সংখ্যা 40 জন তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে ল্যাব তাদের রয়েছে, তবে ল্যাবে কাজ করার জন্য তাদেরকে দেওয়া হয় না। ল্যাবের জন্য যে যন্ত্রপাতিগুলো কেনা হয়েছে সেই যন্ত্রপাতিগুলো এখনও পর্যন্ত ইনস্টল করা হয়নি। এবং সব কিছু মিলিয়ে সবচেয়ে বড় যে সমস্যার কথা তারা বলেছেন যে এখনও পর্যন্ত তাদেরকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাধা পোহাতে হয়, পাঠদানের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। তারা যে বিষয়টি উল্লেখ করেছেন, তাদের যে প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে কারিগরি বোর্ড, যেমন শিক্ষক নিয়োগ দেওয়া এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করে কারিগরি শিক্ষা বোর্ড, এবং তাদের যে পাঠ্যক্রম, তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেক্ষেত্রে তাদের যে দ্বৈত যে বিষয়টা, সেই বিষয়ের জন্য তাদেরকে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হতে হয়েছে। শেষ পর্যন্ত তারা এই সমস্যার সমাধানের জন্য শেষ পর্যন্ত তারা আমরণ অনশনে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 14 জন আমরণ অনশনে রয়েছেন, এবং তাদের নিরাপত্তার জন্য এবং তাদের সহযোদ্ধা 200 জনেরও বেশি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা গতকাল দুপুর 12টা থেকে অনশনে আছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে এক দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অনশনে থাকবেন এবং আমরণ অনশন চালিয়ে যাবেন, তেমনটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বলছিলেন। আমরা আরও একজন শিক্ষার্থীর কাছ থেকে বিস্তারিত একটু জানতে চাই। আপনি তো অনশনে আছেন, 14 জনের মধ্যে আপনি একজন।
মূল যে বিষয়টা সেই বিষয়টা একটু আমাদের সামনে তুলে ধরবেন। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম একটি পক্ষ পরিচালনা করে এবং একাডেমিক যে কার্যক্রম সেটি আরেকটি পক্ষ পরিচালনা করে, এবং এই কারণে আপনাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনারা অন্য আরও কী কী সমস্যার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত আপনারা আজকে এই আমরণ অনশনে বসলেন বা বসতে হলো। জি ধন্যবাদ। আমাদের যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করে এবং প্রশাসনিক বিষয়টা দেখা হচ্ছে কারিগরি অধিদপ্তর, বাট কারিগরি অধিদপ্তর একটা ভঙ্গুর অধিদপ্তর এবং বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত অধিদপ্তরের মধ্যে অন্যতম একটা অধিদপ্তর। যেই ব্যর্থ অধিদপ্তর, যেই ব্যর্থ শিক্ষা বোর্ড আমাদের গত 18 বছরেও একজন স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে, দিতে পারে নাই। এবং আমার 4টি ক্যাম্পাস মিলে মাত্র 2 জন অধ্যাপক এবং মাত্র 2 জন সহযোগী অধ্যাপক হয়েছে। যেখানে আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতেছি, আমাদেরকে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিচ্ছে, বাট শুধু আমি ডিগ্রি পাচ্ছি, আমি কোনো যোগ্যতা পাচ্ছি না। আমি রাষ্ট্রকে বলতে চাই যে আমরা শুধু সার্টিফিকেট নিতে চাই না, আমরা দক্ষ প্রকৌশলী হতে চাই। সেই দক্ষ প্রকৌশলী হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার, প্রথমত আমার হচ্ছে কোয়ালিফাইড শিক্ষক লাগবে, পর্যাপ্ত শিক্ষক নেই। বাট আমার পর্যাপ্ত শিক্ষকও নাই, কোয়ালিফাইডও না। যেখানে থিসিস করতে হয় একজন পিএইচডির আন্ডারে থেকে, বাট আমার ক্যাম্পাসে একটা ভাই থিসিস করেছে, সে হচ্ছে একজন লেকচারার অধীনে থেকে। এটা কিভাবে সম্ভব? আমার ক্যাম্পাসে সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক, যেখানে একটা প্রাইমারি স্কুলে শিক্ষক থেকে 5 থেকে 7 জন। আমার ক্যাম্পাসের যে একটা নেভাল আর্কিটেকচার ডিপার্টমেন্ট রয়েছে, যেটা 2017 সাল থেকে তার একটা 5তলা সুবিশাল ভবন পড়ে আছে এবং সেই ভবনের মধ্যে নেভাল বিষয়ক যে আপনার ল্যাবের যে ইনস্ট্রুমেন্টগুলো সেখানে পড়ে আছে, সেই ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলো আজ অবধি নষ্ট হয়ে যাচ্ছে। বাট সেই কারিগরি ভঙ্গুর অধিদপ্তর এখন পর্যন্ত সেই ডিপার্টমেন্টটা চালু করতে পারে নাই, ব্যবহার করতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তারা এখনো সেই ডিপার্টমেন্ট চালু করতে পারে নাই। তারা আমাদের বলছে না যে সেই শিক্ষক পায় না। আমরা তাকে প্রশ্ন করতে চাই, আপনি শিক্ষক পান না, এটা কেমন কথা? আমার দেশে অসংখ্য ছাত্র তারা পড়াশোনা শেষ করে তারা বেকার অবস্থায় আছে, আর আপনি বলেন শিক্ষক পান না। এটা সুস্পষ্ট একটা মিথ্যা কথা এবং আমরা বিশ্বাস করি যে এটা রাষ্ট্রের সুস্পষ্ট অপচয়। আমরা এই অপচয় চাই না। এখন এই মুহূর্তে আপনাদের দাবি কি আসলে কি কি চান? জি, আমরা এই মুহূর্তে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি। বিআইটি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং বিআইটি একটা আজকে নতুন না। বিআইটি অ্যাক্ট 1986 এটা তখন ছিল, এবং এই অ্যাক্টের অধীনে তৎকালীন সময়ে 4টি প্রকৌশল মহাবিদ্যালয় ছিল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা। সেই 4টি প্রকৌশল মহাবিদ্যালয়কে বিআইটি গঠন করা হয়, যেগুলো পরবর্তীতে রুয়েট, কুয়েট এবং ডুয়েট হিসেবে রূপান্তরিত হয়। আমরা লক্ষ্য করেছি যে তাদের যে সমস্যা তারা তখন ফেস করেছিল, সেই একই সমস্যা আমরা এখন ফেস করতেছি, এবং তাদের সেই সমস্যাগুলোর যেমন উত্তম সমাধান ছিল বিআইটি গঠন, এবং আমরা বলতে চাই আমাদের যে সমস্যার একমাত্র উত্তম সমাধান হচ্ছে বিআইটি গঠন। আমরা এটাই বলতে চাই যে যদি বিআইটি গঠন হয়, আমরা বিশ্বাস করি আমাদের সমস্যার উত্তম সমাধান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজের অনশনরত শিক্ষার্থীদের সাথে। তারা যেমনটি তুলে ধরছিলেন, তারা চায় যে স্বতন্ত্র করা হোক তাদেরকে, কারণ যেহেতু তাদের এই যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই কলেজগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হয় তাদের পাঠ্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। এবং শিক্ষার্থীরা সবচেয়ে বড় যে বিষয়টা তুলে ধরেছেন যে তারা শুধুমাত্র সার্টিফিকেটধারী হতে চায় না, তারা একজন ভালো দক্ষ প্রকৌশলী হতে চায়, এবং যে কারণে তাদের কলেজগুলোতে শিক্ষক নিয়োগ প্রয়োজন। এবং তারা বলছিলেন যে 2 জন মাত্র প্রফেসর, 4টি কলেজের মাত্র 2 জন প্রফেসর, এবং তারা চান যে বিষয়টি সরকার আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে। দর্শক, এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এক দফা দাবিতে আমরণ অনশনের সর্বশেষ চিত্র। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।